সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো। আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম কোষে দেখি 6.1-এর। তোমরা খুব ভালো করেই জানো আমরা কোন অঙ্কগুলো আলোচনা করেছিলাম, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এবং সাথে সাথে চক্রবৃদ্ধি সুদের পুরো কনসেপ্ট, পুরো ব্যাপারটা কিন্তু আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা যদি না দেখে দেখো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আগে দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখা কিন্তু স্টার্ট করো। আর আজকের আমরা কি অঙ্ক করব? আজকের কিন্তু আমরা করব, তোমরা এইখানে ভালো করে দেখো, আজকে আমরা কিন্তু করব 6, 7, 8, 9, 10, 11 এই কটা অঙ্ক কিন্তু আজকে আমরা করে ফেলবো। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 6-এর দাগের অঙ্কতে। তো দেখো প্রথমেই আমরা স্টার্ট করে ফেলবো 6-এর দাগের অঙ্কটা থেকে। তাহলে বলে দিয়েছে, দেখো ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। কত টাকা ধার করেন সেটা কিন্তু বলে দেয়নি, শুধু বলে দিয়েছে কিছু টাকা ধার করেন। চক্রবৃদ্ধি সুদটা দেখো কত বলে দিয়েছে, 2496 টাকা হলে জানতে চেয়েছে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন। তাহলে দেখো ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন আমরা কেউ জানি না, তাই জন্য আমরা এখানে প্রথমেই কি লিখে নেব, মনে করি প্রথমেই আমরা লিখব ছন্দা দেবী x টাকা ধার করেছিলেন। ঠিক আছে, এটা আমাদেরকে কিন্তু লিখে নিতে হবে, ছন্দা দেবী x টাকা ধার করেছিলেন। ঠিক আছে, এইবারে দেখো কি বলে দিয়েছে, এবারে বলে দিয়েছে সুদের হারটা কত বলে দিয়েছে কিন্তু 8% এবং 2 বছরের জন্য ধার নিয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছে। তাহলে চলো অঙ্কের মধ্যে যেহেতু চক্রবৃদ্ধি সুদ কথাটা বলেছে, তাহলে আমরা কি চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা জানি সেটাকে আগে আমরা লিখে ফেলি, a = p প্লাস p ইন্টু 1 প্লাস তারপরে আমরা কি লিখবো r/100, আর এখানে আমরা কি লিখবো n লিখবো। বোঝা গেল? চলো এবারে আমরা মানগুলোকে বসাই। আচ্ছা এ মানে কি, তোমরা যদি দেখো আমি এই সাইডে করছি, হ্যাঁ এ মানে কি সুদ আসল কত জানি না, পি মানে কি আসল এটা কিন্তু আমরা জানি, মানে জানি না আমি ধরে নিয়েছি যে আসল টাকা কত, ছন্দা দেবী ধার নিয়েছে কত টাকা, x টাকা, এইটাই হলো কিন্তু আসল টাকা, মনে রাখবে। ঠিক আছে, এইটাই হলো কি আসল টাকা, যেটা হলো x টাকা, যে কত টাকা ধার নিয়েছে। কত বছরের জন্য ধার নিয়েছে মানে সময়টা n সমান দেখো লিখবো কত আমরা, 2 বছর। আর এখানে দেখবে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে কিন্তু 8%। বোঝা গেল? তাহলে ছন্দা দেবী কিছু টাকা ধার নিয়েছে, কত টাকা ধার নিয়েছে আমরা কিন্তু কেউ জানি না, তাই জন্য জানি না বলে আমি কিন্তু ধরে নিয়েছি x টাকা। ঠিক আছে, হতে পারে ছন্দা দেবী 6000 টাকা ধার নিয়েছে বা 10,000 টাকা বা 12,000 টাকা, কত নিয়েছে আমরা জানি না, তো আমি ধরে নিয়েছি x টাকা ধার নিয়েছে, এটাই হলো আসল টাকা। যখন শোধ করবে x টাকার থেকে কিছু বেশি টাকা শোধ করবে। আচ্ছা এই সূত্রটাকে আমি এই সাইডে লিখে রাখছি, যে আমরা সূত্রটা কি জানি, চক্রবৃদ্ধি সুদের সূত্র হলো এইটা, তাই তো এটাকে আমি এইখানে লিখে রাখছি। ওকে, ঠিক আছে। এইবারে খুব ভালো করে বুঝবে, ছন্দা দেবী যখন x টাকাটা ফেরত দেবে তখন সাথে কিছু ইন্টারেস্ট দেবে, কিছু সুদ দেবে। সেই সুদটা দেখো অঙ্কের মধ্যে কিন্তু বলেই দিয়েছে যে ছন্দা দেবী চক্রবৃদ্ধি সুদ হিসেবে 2496 টাকা কিন্তু দিচ্ছে। সুদ কত দিচ্ছে? সুদ মানে আমরা কি জানি, ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট কত দিচ্ছে? 2496 টাকা। এই কথাটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ, এই কথাটা খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা প্রথমে আমরা সূত্রটাকে মুছে দিয়ে এখানে লিখলাম, কারণ এখানে সূত্রটা লেখার কোনো দরকার নেই। আমরা প্রথমেই যেটা করব সেটা হলো কিন্তু প্রশ্নানুসারে। কি লিখব? প্রশ্নানুসারে। তাহলে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখো, অঙ্কের মধ্যে প্রথমেই সেকেন্ড লাইনে যে কথাটা দেওয়া রয়েছে 2496 টাকা, এইটা কি ইন্টারেস্ট, তাই তো, সুদ। ছন্দা দেবী যখন টাকা শোধ করবে ইন্টারেস্ট হিসেবে এই টাকাটা দিচ্ছে। আচ্ছা ইন্টারেস্ট মানে আমরা কি বলতে পারি, সুদ আসল থেকে আসলকে বিয়োগ করলে আমরা যেটা পাই সেটাকেই তো আমরা বলি সুদ, তাই না? আবারও বলছি, সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করলে আমরা যেটা পাই সেটাই কি সুদ। তাহলে দেখো সুদ আসল মানে আমরা কি জানি, এ,
সেই সুদ আসল থেকে আমি যদি আসলকে বিয়োগ করি, আসল মানে কি পি, তাহলে সুদ আসল থেকে আমি আসলকে বিয়োগ করলে যেটা পাবো সেটাই হলো কি, সেটাই হলো সুদ। বোঝা গেল? তাহলে এইভাবে তো ব্যাপারটা লেখা যেতে পারে, তাই না? তাহলে সুদ আসল থেকে আসল বিয়োগ করে আমি কি পেলাম, সুদ। এবারে দেখো এখানে লেখা রয়েছে কি এ, এর জায়গাতে আমি কি লিখবো বলো তো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এর জায়গাতে কি লিখবো। দেখো এখানে লেখা রয়েছে এ ইজুগাল টু, এ সমান সমান হলো এইটা, দেখবে লেখা আছে তাই তো, এ সমান সমান হলো এইটা। তাহলে এর জায়গাতে আমি এই জিনিসটাকে পুরোটাকে লিখতে পারি, এর জায়গাতে কি লিখতে পারি, এ মানে হলো কি লিখতে পারি পি ইন্টু 1 প্লাস, তারপরে দেখো কি রয়েছে আর বাই 100 বাই এন মাইনাস, এবারে এই পিটাকে আমি লিখছি। তাহলে বোঝা গেল আমি কি করলাম, এর জায়গাতে এর এই মানটাকে আমি এখানে লিখলাম। ঠিক আছে, 2496 যেমন আছে দেখে দেখে টুকলাম। এইবারে আমরা মান বসাই। এই যেমন দেখো পি এর জায়গাতে কি বসাবো, পি এর মান আমি ধরে নিয়েছি এক্স বসাবো। তারপরে দেখো এখানে রয়েছে আর, আর এর জায়গাতে কি বসাবো, আর মানে হলো কি 8%, তাহলে চলো এখানে লিখবো 8। তারপরে এরকমভাবে লিখছি। এন এর জায়গাতে কত লিখবো, টাইমটা দেখো কত রয়েছে 2, চলো এখানে লিখবো 2। আচ্ছা পি এর জায়গাতে আবার আমি কত বসাবো, এক্স। আর এখানে 2496 যেমন আছে আমি তেমনটাই লিখে দিলাম। বোঝা গেল তো? এইবারে আমরা কি করব, কমন নেব। কি কি কমন নেব খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখবে। আগে এই লাইনটাকে ফলো করবে। এই দেখো এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো জায়গা থেকে কি কমন যায় বলো তো। দেখো এখানেও রয়েছে এক্স, এখানেও রয়েছে এক্স, তাহলে আমরা কমন কি নেব, এক্স। ঠিক আছে, তাহলে চলো আমরা কমন নেব এক্স। তাহলে এবারে তোমরাই বলো যে এই পুরো লাইনটা থেকে, দেখো এই যে এই পুরো লাইনটা থেকে যদি এক্স কমন চলে যায়, এই যে এক্স কমন চলে যায়, তাহলে পড়ে থাকছে কে, পড়ে থাকছে এই অংশটা, তাই না, এই অংশটা। তাহলে এই অংশটাকে চলো লিখে ফেলি। এই অংশটা দেখো কি লেখা রয়েছে, 1 প্লাস 8 বাই 100, এখানে হোল স্কোয়ার। আচ্ছা এই এক্স থেকে যদি এক্স কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, তাই না। এক্স থেকে এক্স কমন চলে গেল, 1 পড়ে থাকবে। 2496 যেমন আছে তেমন। ঠিক আছে, চলো এরপরে আমরা কি করব, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকা যোগটাকে করব। তাহলে যোগটা তো আমরা করবোই। আচ্ছা যোগটাকে আমি রাফে করে নিচ্ছি, রাফে করে নিচ্ছি, তোমরা একেবারে আমাকে অ্যান্সারটা বলবে। তাহলে দেখো লসাগু কত হবে, 100। আচ্ছা নিচে কিছু নেই মানে কি 1, তাহলে চলো কোনাকুনি গুণ করি। দেখো 100-র সঙ্গে আমি যদি 1কে গুণ করি, এই 100-র সঙ্গে 1কে গুণ করলে কত হবে, 100। আর এই 1-এর সঙ্গে আমি যদি 8কে গুণ করি কত হবে, 8-একে 8, তাহলে হচ্ছেটা কত, 100 আর 8কে যোগ করলে 108, আর নিচে দেখো এখানে কত 100, তাহলে হচ্ছে কত 108 বাই 100। তাহলে আমি একেবারে এখানে লিখছি, হ্যাঁ 108 বাই কত 100, এখানে যেরকম হোল স্কোয়ার আছে আছে, মাইনাস কত রয়েছে 1। আচ্ছা বলো তো 1 মানে কার স্কোয়ার হতে পারে, আমি যদি বলি যদি 4 থাকতো আমি কি লিখতাম, এখানে 2-এর স্কোয়ার, 1-এর জায়গায় যদি 4 থাকতো 2-এর স্কোয়ার লিখতাম, 9 থাকলে 3-এর স্কোয়ার লিখতাম। ঠিক একইভাবে 1 মানে কার স্কোয়ার, 1 মানে হলো কি 1-এরই স্কোয়ার, তাই না। আর এখানে 2496 যেমন আছে আছে। এইবারে খুব ভালো করে দেখবে, দেখো এইটুকুনি অংশকে না আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা কি জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা তো তোমরা জানোই, তবু আমি একবার এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে এ মানে কোনটা, ব্র্যাকেটের মধ্যে থাকা এই অংশটা হলো এ, আর এই ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটা হলো কি বি। তাহলে দেখো সূত্রতে প্রথমে কি লেখা রয়েছে, এ প্লাস বি, চলো আমরাও লিখবো এ প্লাস বি। এ মানে হলো ব্র্যাকেটের মধ্যে থাকে এই অংশটা, এই ব্র্যাকেটের এই অংশটা, ঠিক আছে, 108 বাই 100, তাহলে এই হলো এ প্লাস বি মানে কি এই একটা, তাই তো। তারপরে দেখো কি লেখা রয়েছে, এ মাইনাস বি, তাহলে চলো আমরাও লিখবো এ মাইনাস বি, তাহলে এই হলো এ মাইনাস বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো কিন্তু এই একটা, তাই না, 2496 এদিকে যেমন আছে তেমন। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা এই যে যোগ আর এই বিয়োগটাকে আমি রাফে করব, করে একেবারে ওখানে উত্তরটা বসাবো। যেমন দেখো কত রয়েছে এখানে, 108 বাই 100 প্লাস 1, চলো দেখি 108 বাই 100
প্লাস 1। তাহলে আমরা আগে 100 হলো লসাগু, আর এর নিচে তো কিছু নেই, তার মানে কি 1। তাহলে আগে আমরা গুণ করি কোনাকুনি, এই 1-এর সাথে এই যে এই 1-এর সাথে 108কে আমরা গুণ করব, ঠিক আছে। এই 1-এর সাথে 108কে গুণ করলে কত হবে? 108, ঠিক আছে। প্লাস এবার এই যে 100, দেখো এই 100 ঠিক কোনাকুনিতে কত রয়েছে? 1। তাহলে কত হবে? 101কে 100। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 108 থেকে 100 যোগ করলে আমরা কত পাবো? 208/100। তাহলে দেখো আমরা কত পাচ্ছি এখানে, খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা। এখানে আমরা পাচ্ছি, দেখো এই যে এই অংশটাকে আমরা যোগ করে পেলাম কিন্তু কত? 208/100, ঠিক আছে। এবার একইভাবে 108/100 থেকে 1কে যদি বিয়োগ করি তাহলে কত হবে? কিছুই নয়, এখানে যদি আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিই তাহলেই দেখো হয়ে যাবে ব্যাপারটা। আমি যদি এখানটা বিয়োগ চিহ্ন দিয়ে দিই তাহলে 108 থেকে 100 বিয়োগ করলে এখানে কি হবে? কেবলমাত্র 8/100 হবে, তাই না? তাহলে এই জায়গাটা কত হবে? হবে কিন্তু 8/100, বোঝা গেল। আর এখানে কত হচ্ছে? 2496। তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। এবারে আমি এই সাইডে চলে যাব। আচ্ছা, এই রাফগুলোকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। চলো এবারে সাইডে অঙ্কটা করব আমরা, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এক্স সমান সমান, তাহলে কত হবে দেখি তো। আমি যদি এখানে করি এক্স সমান সমান হবে, সমান চিহ্নের এই দিকে রয়েছে কত? 2496, ঠিক আছে। এবারে দেখো এই যে 208/100, এই ভগ্নাংশটা এখানে কি রয়েছে? গুণ। তাহলে এই সাইডে উল্টো দিকে চলে গেলে কি হবে? ভাগ, মানে উল্টে যাবে। তাহলে চলো আমরা উল্টে দিয়ে লিখবো 208/100, যেই সমান চিহ্নের ওই দিকে চলে যাবে কি হয়ে যাবে? হয়ে যাবে 208/100, তো 100টা চলে যাবে ওপরে, 208টা চলে আসবে নিচে। একইভাবে আবার এই দিকে দেখো 8/100, এই ভগ্নাংশটা এখানে গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি? ভাগ হয়ে যাবে, মানে উল্টে যাবে। 8/100 সমান চিহ্নের এই দিকে চলে গেলে হবে 100/8, বোঝা গেল। তাহলে এখানে কি হচ্ছে? কাটাকুটি আমরা করি। 8-1-কে 8, তাহলে 8-3-এ 24, আর 96কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 8-12-96, তোমরা সবাই জানো, ঠিক আছে। আবার দেখো আমরা কাটাকুটি করব। এখানে দেখো রয়েছে কত? 312, আর এখানে কত রয়েছে? 208, তাই তো। তাহলে চলো আমি 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে 312কে ভাগ করলে কত হবে দেখি তো। 312কে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে হবে 8-3-এ 24, ঠিক আছে, হচ্ছে 7, ওপর থেকে নামবে 2, 72, 8-9 হচ্ছে 72, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে 39। আবার 8 দিয়ে যদি আমি 208কে ভাগ করি তাহলে কত হবে দেখি। 208কে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে হবে 8-2-এ 16, বিয়োগ করলে কত হবে? 4, 48, 8-6, 48, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু 26। তাহলে দেখো আমরা এখানে পেয়েছি কত? 39, আর এখানে পেয়েছি কত? 26। তাহলে এদের দুজনকে আবার কি দিয়ে কাটাকুটি করা যাবে? আমি ভাগগুলোকে মুছে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো 39 আর 26 কিন্তু 13-র নামটাতে আসবে। 13-3-এ 39, 13-2-এ 26, ঠিক আছে, বোঝা গেল। চলো লাস্ট এবার আমরা 2 দিয়ে কাটি। 2-1-কে 2, 2 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 100কে ভাগ করলে কত পাবো? 50। তাহলে দেখো ওপরে কি কি রয়েছে? 3 আর 5-এ 15, আমি দেখো আগে লিখছি 15, আর এখানে দেখো এই একটা শূন্য আর এই দুটো শূন্য, টোটাল 3টে শূন্য। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। এক্স এর মান পেয়ে গেলাম। এক্স মানে কি ধরে নিয়েছিলাম? যে ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছিল। ছন্দা দেবী এক্স টাকা ধার নিয়েছিল, মানে 15,000 টাকা ধার নিয়েছিল। তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। শুধু আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছি ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন। তাহলে চলো আমরা এখানে লিখে দেব। তাহলে চলো এখানে আমরা লিখে দেব যে ছন্দা দেবী 15,000 টাকা 15,000 টাকা ধার করেছিলেন। 15,000 টাকা ধার করেছিলেন। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা চলে আসবো 7-এর দাগের অঙ্কতে। 7-এর দাগের অঙ্কতে দেখো কি বলে দিয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 টাকা হলে তা হিসাব করে লিখি। তাহলে দেখো বলে দিয়েছে কোনো আসলের, বা কোন আসলের মানে আসলটা কত সেটা কিন্তু জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমেই আমাদেরকে যেটা লিখে নিতে হবে, ঠিক আগের বারে যেরকম লিখে নিয়েছিলাম যে ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছিল,
এখানেও ঠিক তেমনই আমরা ধরে নেব, মনে করি আসলের বা আসল টাকা বা আসলের পরিমাণ আমি লিখি, আসলের পরিমাণ যেটা আমরা জানি না, তাই তো, যেটা আমরা জানি না সেই আসলের পরিমাণটা আমি কত ধরে নিচ্ছি, এক্স টাকা। ঠিক আছে, এই টাকাটার ওপর ভাবো, এই টাকাটা আমি কোনো ব্যাংকে জমা রেখেছি এবং সেখান থেকে আমি ভাবো 10% হারে চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি, এবং যদি 3 বছর টাকাটা রাখি তাহলে শুধুমাত্র ইন্টারেস্ট আমি কতটুকুনি পাচ্ছি, শুধুমাত্র ইন্টারেস্ট, আর কিচ্ছু না, শুধুমাত্র ইন্টারেস্ট বলে দিয়েছে 2648 টাকা। এটা কি, শুধুমাত্র ইন্টারেস্ট। ঠিক আছে, আমি কিছু একটা টাকা জমা রাখলে, কিছু মানে কত আমি জানি না, 20,000 হতে পারে, 30,000, 25,000, 15,000, কিছু একটা টাকা জমা রাখলে শুধুমাত্র আমি ইন্টারেস্ট পাচ্ছি। এই টাকাটা কত বছরের জন্য জমা রাখছি, 3 বছর। আর রেট অফ ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধির যে হারটা, সুদের যে হারটা, সেটা দেখবে কত বলে দিয়েছে, সেটা কিন্তু 10% বলে দিয়েছে। তাহলে চলো প্রথমে আমরা কি লিখব, প্রশ্নানুসারে, ঠিক আগের অঙ্কে যেমনভাবে লিখেছিলাম ঠিক সেইভাবে। ঠিক আছে, প্রশ্নানুসারে লিখব। আচ্ছা, এইবারে দেখো আমি এইখানে লিখছি 2648। তোমরা বলো এটাকে আমি কি লিখলাম, এই 2648টা কি, ইন্টারেস্ট মানে কি, সুদ, তাই তো। তাহলে সুদ মানে আমরা কি বলতে পারি, সুদাসল থেকে আসলকে বিয়োগ করে আমরা যে জিনিসটা পাই সেটাই কি, সুদ। বোঝা গেল? তাহলে আবারও আমি বলছি, সুদ আসল থেকে, সুদ আসলকে আমরা কি বলি, এ, তাই তো। সেখান থেকে আমি যদি আসল টাকা, আসলকে আমরা কি বলি, পি, সুদ আসল এ, আসল পি, সে বিয়োগ করলে আমরা কি পাবো, ইন্টারেস্ট। বোঝা গেল? আচ্ছা, এইখানে আমাদেরকে লিখতে হবে যে এ মানে কত, পি মানে কত, আর মানে কত, এন মানে কত। কিন্তু তারও আগে আমাদেরকে যেটা করতে হবে, সেই সূত্রটাকে আমাকে একবার লিখে নিতে হবে। এ মানে কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এখানে এন, তাই তো। তাহলে এবারে তোমরা বলো, এইখানে দেখো রয়েছে এ, আমি কিন্তু আর এ লিখবো না, এর জায়গাতে কত লিখবো বলো তো। দেখো এখানে লেখাই রয়েছে, এ মানে হলো, খুব ভালো করে তোমরা দেখবে, এ মানে কি, দেখো লেখাই আছে, এ সমান সমান এ ইজুগাল টু এইটা। তার মানে আমরা এর জায়গাতে এবারে কি, এই পুরো অংশটাকে লিখবো, এই বক্সের মধ্যে থাকা অংশটাকে, তাই তো। এ বলতে এই পুরো জিনিসটাকে বোঝায়। তাহলে আমরা এর জায়গাতে কি লিখবো, লিখবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এখানে পাওয়ারে এন লিখবো, মাইনাস এখানে পি যেমন আছে আছে, ইন্টারেস্ট কত রয়েছে, 2648। ঠিক আছে। আচ্ছা, এবারে পি এর জায়গাতে কত লিখবো, পি মানে আসল, আসল জানি না, আমি ধরে নিয়েছি আসল হলো কত, এক্স টাকা। ঠিক আছে, এর জায়গাতে তো কিছু লেখার নেই, বাদ দাও। আর এর জায়গাতে কত লিখবো, রেট অফ ইন্টারেস্ট কিন্তু বলেই দিয়েছে 10%, এবং টাকাটা জমা করা হয়েছে 3 বছরের জন্য। ঠিক আছে, 3 বছর। আচ্ছা চলো, এবারে আমরা পি এর জায়গাতে কত বসাবো, এক্স বসাবো। এই দেখো পি মানে এক্স ধরে নিয়েছি, 1 প্লাস, তারপরে দেখো আর এর জায়গাতে কত লিখবো, 10%, 10। এখানে দেখো নিচে কত রয়েছে, 100। আবার দেখো এখানে পি এর জায়গাতে কত লিখবো, এই দেখো পি মানে হলো কিন্তু এক্স। ঠিক আছে, 2648 যেমন আছে আছে। কি কি কাটবো, এই দেখো নিচে 0 ওপরে 0 কেটে গেল। তাহলে আমাদের এখানে থাকছে কত, থাকছে 1 প্লাস ওপরে 1, নিচে 10। ঠিক আছে, আর এইখানে দেখো কত থাকছে, আর সরি, এইখানে এন এর জায়গাতে তো মানটা বসাতে হবে, এন এর জায়গায় 3 বসাতে হবে। আচ্ছা, এবারে দেখো এখানে এক্সের জায়গাতে আমরা এক্স বসিয়ে দিচ্ছি, 2648 যেমন আছে আছে। তোমরা চাইলে এই লাইনেও কমন নিয়ে নিতে পারো, আমি এই লাইনে নিচ্ছি না, পরের লাইনে নেব। আগে আমি এই যোগটাকে করে ফেলি। ঠিক আছে, তাহলে যোগটাকে আমি আগে করে ফেলি, 1 প্লাস 1/10 কত হবে, লসাগু হলো 10। এখানে 1-এর নিচে কিছু নেই মানে আমি একটা 1 ধরে নিচ্ছি। এবারে দেখো এই যে 10, তার কোনাকুনিতে দেখো কত রয়েছে, 1। তাহলে 10 আর 1কে গুণ করলে কত হবে, 10-1-কে 10। আবার দেখো এই যে 1-এর কোনাকুনিতে কত রয়েছে, 1, গুণ করে দিই 1-1-কে 1, তাহলে কত হচ্ছে, 10 আর 1-এ 11/10। তাহলে আমরা দেখো কত পাচ্ছি, 11/10। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু খুব ভালো করে দেখবে, এক্স ইন্টু এটাকে যোগ করে আমরা কত পেয়েছি, কিন্তু 11/10। এখানে যেমন পাওয়ারে 3 দেওয়া আছে, লিখবো এক্স 2648। এবারে আমি কমন নিচ্ছি, আগের অঙ্কটাতে আমি একটু আগে থেকেই কমন নিয়েছিলাম, এখন এই লাইন থেকে কমন নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো লাইন থেকে কমন নিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা।
তাহলে দেখো আমি এবার কমন নেব, কি কমন যাবে দেখো এই জায়গাটা আর এই জায়গাটা থেকে কি কমন যাবে, দেখো এখানেও দেখো রয়েছে এক্স, এখানেও রয়েছে এক্স, তাহলে অবশ্যই আমরা কি কমন নেব কিন্তু এক্স। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এই লাইনটা থেকে এই জায়গাটুকুনি থেকে এই এক্সকে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে কোন অংশটা, এই যে এই অংশটা পড়ে থাকবে, এই যে 11/10 আর এখানে কিউব। আচ্ছা এক্স থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে 1। ঠিক আছে, এখানে 2648 যেমন আছে এক্স। এবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আমি যদি এই ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে এই যে কিউবটা রয়েছে না, এই যে দেখো 3 রয়েছে, এই কিউবটা কোথায় কোথায় বসবে, একবার 11-র মাথায়, একবার 10-এর মাথায়। তাহলে এবার তোমরাই বলো যে 11-র কিউব কত হয়, 11-র কিউব কত হয়, তোমরা যদি 11কে এরকমভাবে 3 বার গুণ করো না তাহলে কত পাবে বলো তো, 11-র কিউব সর্বদা মুখস্থ রাখবে কিন্তু 1331। ঠিক আছে, তাহলে আমরা 11-র কিউব কত লিখবো, 1331। একইভাবে যখন 10-এর মাথায় এই কিউবটা এসে বসবে, এই কিউবটা যখন 10-এর মাথায় এসে বসবে তখন কি লিখবো, 10-এর কিউব কত হয়, তুমি যদি 10গুলোকে গুণ করো 3 বার এরকমভাবে 10কে লিখে গুণ করো কত পাবে, 1000 পাবে। তাহলে আমরা তখন কত লিখবো, 1000 মাইনাস 1, আর এখানে দেখো কত রয়েছে 2648। বোঝা গেল? তো দেখো এইবারে আমরা কি করব, যেহেতু আর এই দিকে জায়গা নেই আমি এই সাইডে অঙ্কটাকে করছি। ঠিক আছে, আমি পুরো এই জায়গাটাকে মুছে দিচ্ছি, দিয়ে এবার আমি এই সাইডে অঙ্কটাকে করব। তো খুব ভালো করে তোমরা দেখবে, দেখবে এই যে বিয়োগটা রয়েছে, এই বিয়োগটাকে আগে আমি রাফে করে ফেলি। এই যে এই বিয়োগটা দেখো কত রয়েছে কিন্তু 1331/1000 বিয়োগ দেখো কত রয়েছে 1, তাহলে লসাগু দেখো কত হবে 1000। আচ্ছা এর নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে, তাহলে এই 1-এর সঙ্গে আগে আমরা গুণ করবো এইটাকে, তাহলে এই 1-এর সঙ্গে এইটাকে গুণ করলে কত হবে 1331 বিয়োগ, এবার এই 1000-এর সঙ্গে 1কে গুণ করব কত হবে 1000-কে 1000, তাহলে কত থাকছে কিন্তু দেখো 1331 থেকে 1000-কে বিয়োগ করলে কত হবে 133, এইটা হবে। তাহলে চলো এটাকে আমরা লিখবো, এখানে এক্স যেমন আছে আগে লিখি, এবারে এই যে বিয়োগ ফলটা, এই যে এটাকে বিয়োগ করে আমি কত পেলাম কিন্তু 331 আর নিচে কত 1000। খুব ভালো করে কিন্তু বুঝবে, দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, তাই জন্য আমি এখানে গুণ দিয়েছি। ঠিক আছে, আবার দেখো এই দিকে কত রয়েছে, এই সাইডে 2648। ঠিক আছে, চলো এক্স সমান 2648 যেমন আছে এই অংশটা দেখো গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি উল্টে যাবে, ভাগ হয়ে যাবে, উল্টে যাবে মানে 1000টা কোথায় চলে যাবে ওপরে, আর এই যে 331টা চলে আসবে নিচে। ঠিক আছে, চলো গুণ করে ফেলি 331 আর দেখো 8-এ কত হয় দেখি তো, 8-কে 8, 8-3 24, 4 হাতে রয়েছে 2, 8 2 24 আর 2 26। তাহলে দেখো আমরা কত পাচ্ছি 331, একে 331 আর 331-এর নামতায় 8 ঘরে আসে, এইটা 8 ঘরে। তাহলে দেখো আমরা এখানে 8 ইন্টু যদি 1000 করি তাহলে কত হবে 8000, এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম, আসলের পরিমাণ কত এক্স, যার মান পেয়ে গেলাম 8000। তার মানে 8000 টাকা যদি আমি কোনো ব্যাংকে জমা রাখি তাহলে 3 বছর যদি জমা রাখি এবং 10% হারে যদি চক্রবৃদ্ধি সুদ পাই না, তাহলে আমি সুদটা কত পাবো, সুদটা কিন্তু পাবো আমি ইন্টারেস্ট পাবো কিন্তু এইটা, এই পরিমাণ ইন্টারেস্ট পাবো। বোঝা গেল? তাহলে আমাদেরকে এবার অ্যান্সার লিখতে হবে, জানতে চেয়েছে আসলের পরিমাণ কত, তাহলে আমরা লিখব নির্ণেয়। তাহলে এখানে আমরা লিখব যে আসলের পরিমাণ, দেখো এরমভাবে লিখব আসলের পরিমাণ কত লিখব 8000 টাকা। ঠিক আছে, 8000 টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের 7-এর দাগের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 8-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছে। তাহলে রহমত চাচা কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে, কত টাকা রেখেছে জানি না। ঠিক আছে, 2 বছর পরে সুদে আসলে পাচ্ছে কত টাকা, 29,702 টাকা 50 পয়সা। তাহলে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল,
তাহলে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল মানে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে কিন্তু বের করতে হবে আসল টাকাটা। কি বের করতে হবে আমাদেরকে? আসল টাকাটা। ঠিক আছে, তাহলে দেখো আগে আমি এইগুলোকে লিখে নিই। তোমরা যদি খুব ভালো করে দেখো, আগে আমরা সূত্রটা কি জানি? চক্রবৃদ্ধি সুদের সূত্র হলো এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আর এখানে এন, তাই তো? আচ্ছা, এ মানে কি? সুদে আসলে যে টাকাটা পাওয়া যায়। পি মানে কি? আসল। এন মানে কি? সময়। আর মানে সুদের হার। আচ্ছা, অঙ্কের মধ্যে কিন্তু বলেই দিয়েছে রহমত চাচা ব্যাংকে কিছু টাকা রেখেছে। কত টাকা রেখেছে জানি না, তার মানে আসল টাকাটা কত জানি না, সেটা বের করতে বলেছে, মানে পিতে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেব। পি এর মান জানি না। একইভাবে দেখো এর মানটা কিন্তু বলে দিয়েছে, মানে সুদে আসলে দেখো বলেই দিয়েছে যে সুদে আসলে কত টাকা ফেরত পাচ্ছে? 29,702 টাকা 50 পয়সা। এই এত টাকা কিন্তু সুদে আসলে ফেরত পাচ্ছে। ঠিক আছে, সুদে আসলে ফেরত পাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এন মানে হলো সময়। দেখো সময়টা কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 2 বছর। এবং আর মানে কি? সুদের হার। সেই সুদের হার দেখবে কত বলে দিয়েছে? 9%। তাই তো? তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখো, এইখানে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এখানে কি লেখা আছে? এ সমান সমান 29,702 টাকা 50 পয়সা। দেখবে এটা তো লেখা আছে। এই কথাটাকেই আমি কোথায় লিখবো বলো তো? এই কথাটাকেই আমি লিখবো অঙ্কের এইখানে। এ সমান সমান আমি কত লিখবো? 29,702 টাকা 50 পয়সা, মানে সুদে আসলে পাচ্ছে এই টাকাটা। তাই তো? আচ্ছা, এবারে এর জায়গাতে আমরা কত লিখবো? আমরা এ মানে কত জানি? খুব ভালো করে দেখবে। এ মানে হলো এই টাকাটা। এ মানে হলো এইটা। কি জানি আমরা? এ মানে হলো এইটা। তাহলে এর জায়গাতে আমরা কি লিখবো? এর জায়গাতে কিন্তু আমরা লিখবো, এর জায়গাতে আমরা কি লিখবো? পি ইন্টু 1 প্লাস আর বাই 100। আচ্ছা, এখানে লিখবো কি? এন। তারপর এখানে 29,702 টাকা 50 পয়সা। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা আসলটা তো জানি না, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, তাহলে এখানে আমাদেরকে কিন্তু একটু লিখে নিতে হবে। মনে করি আসল, মনে করি আসল, মনে করি আসল। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এক্স টাকা। মনে করি আসল, ধরে নিচ্ছি এক্স টাকা। তাহলে আমি এখানে লিখছি কি? এক্স। তাহলে আমাদেরকে এবারে পি এর জায়গাতে কত লিখতে হবে? আমি ধরে নিয়েছি কি আসল মানে হলো এক্স টাকা। তাহলে পি এর জায়গাতে কত লিখবো? এক্স। আর এর জায়গাতে আমরা কত লিখবো? দেখো আর মানে কিন্তু হলো 9% বাই 100। আর দেখো এখানে এন এর জায়গাতে আমরা কত লিখবো? 2 লিখবো। আর এখানে দেখো 29,702 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখো, এই যে যোগটা রয়েছে না, এই যোগটাকে আগে আমরা রাফে করে নিই। 1 প্লাস 9/100। চলো লসাগু কত হবে? 100। একের নিচে কিছু নেই মানে 1। আচ্ছা চলো 100 আর কোনাকুনিতে 1কে গুণ করি আমরা। তাহলে এই 100 আর 1কে গুণ করলে কত হবে? 101কে 100। আর এই 1-এর কোনাকুনিতে রয়েছে 9। 1 আর 9কে গুণ করলে হবে 9কে 9। তাহলে 100 আর 9 গুণ করলে 109। আর নিচে দেখো কত রয়েছে? রয়েছে 100। তাহলে এখানে আমরা যোগ করে কত পেলাম? যোগফলটা পেলাম কিন্তু 109/100। এখানে 2 যেমন আছে পাওয়ারে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে আমরা কি করব? খুব ভালো করে দেখো, এক্স আর 109/100-র মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি? গুণ চিহ্ন। তাহলে আমরা এই 109/100কে সমান চিহ্নের এই দিকে পাঠাবো। আচ্ছা, এই দিকে পাঠালে কি হবে দেখি তো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। এই দিকে পাঠালে কি হবে? উল্টে যাবে। 109/100 এই দিকে চলে আসলে উল্টে যাবে, অর্থাৎ 100/109। আর যেহেতু দেখো এখানে পাওয়ার কত রয়েছে? 2, তাই জন্য এটাকে দুবার লিখবো। এই যে 100/109কে আমরা দুবার লিখবো। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে 109/100 সমান চিহ্নের এই দিকে এসে উল্টে গেল। যেহেতু মাথায় পাওয়ার 2 আছে তাই জন্য দুবার লিখলাম। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। চলো এবার দশমিক তুলে দিই। তুললে নিচে 1 বসাবো। দশমিকের পর কটা সংখ্যা? 2 শূন্য বসাবো। এবারে চলো একটু কাটাকুটি করি শূন্যগুলোকে। যেমন দেখো এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিলাম, এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিলাম। এবারে নিচে দেখো কত রয়েছে? 109। আর উপরে দেখো বেশ বড় একটা সংখ্যা 2970225। তো চলো ডাইরেক্ট কাটাকুটি করি। 109 দিয়ে 109কে ভাগ করলে 1,
আর এই পুরোটাকে ডাইরেক্ট রাফে ভাগ করে দেখি তো কত হচ্ছে, 2 9 7 0 2 5, এটাকে দেখি ডাইরেক্ট রাফে ভাগ করব 109 দিয়ে, দেখি কত হয়। 109 দুগুণে কত হবে, 218, বিয়োগ করলে 9 এখানে আসবে 1, তাহলে কত হচ্ছে 7, ওপর থেকে নামবে কত 0, তাই তো। এবার দেখি 109 আর 7 কত হয়, 109 আর 7 7 9 63, 7 1 7, ঠিক আছে। তাহলে দেখো 7 হচ্ছে 763, বিয়োগ করলে কত হবে 7, এখানে আসবে কত, এখানে হবে 7, তাহলে 9 থেকে 7কে বিয়োগ করলে হবে 2, উপর থেকে আমরা কি নামাবো 2, ঠিক আছে। তাহলে আবার আমরা কি লিখবো, 2 109 দুগুণে 218, তাহলে এখানে কত হচ্ছে 4, আচ্ছা একটা এখানে চলে আসবে 5, তাহলে এখানে 1 চলে আসবে, 2 হবে, তাহলে কত হবে 5, উপর থেকে নামবে কত 5, ঠিক আছে। চলো এবারে 109 আর 5 দেখি তো কত হয়, যদি আমি গুণ করি 109 আর 5, 5 9 45, 5 1 5, তাহলে দেখো 5 কত হচ্ছে, হচ্ছে কিন্তু 545, তাহলে দেখো আমি কাটাকুটি করে ভাগ করে কত পেলাম, 2725, তাহলে চলো এই পুরোটাকে কাটবো, এই পুরোটাকে কাটলে আমার কত হচ্ছে 2725, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে তো ভাগটা, খুব ভালো করে কিন্তু ভাগটাকে দেখে নাও। এবার আমি ভাগটাকে মুছে দিচ্ছি, দিয়ে আরেকবার কাটাকুটি করব। এবার এই নিচের এই 109 দিয়ে, 109কে 109, এবার এই যে এইটাকে ভাগ করলে কত হবে দেখি, 2725, এই যে এইটাকে ভাগ করছি, হ্যাঁ এই যে এইটাকে ভাগ করছি কত 109 দিয়ে, তো দেখি কত হচ্ছে, 109 দুগুণে কত হবে 218, বিয়োগ করলে কত 4, এখান থেকে 1 বসে গেলে 2 5, তাহলে তোমরাই বলো এবার কত হবে, এই যে 109 5 545, এই হয়ে গেল কত 25 হলো। তাহলে এই পুরোটাকে ভাগ করলে আমরা কত পাবো 25, তাহলে সব মোটামুটি কেটে গেছে, তাহলে ওপরে থাকছে কত 25, আর 10 250, 250 আর 100 গুণ করলে কত হচ্ছে 25,000, এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা উত্তরে কি লিখবো, নির্ণেয় আসলের পরিমাণ, বা আসল বলে লিখছি, নির্ণেয় আসল টাকা কত 25,000, নির্ণেয় আসল হলো আমাদের কত 25,000 টাকা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 8এর দাগের অঙ্ক শেষ, ভালো করে নোট ডাউন করে নাও। চলে যাব 9এর দাগের অঙ্কতে। তো দেখো 9এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, খুব ভালো করে তোমরা দেখবে। দেখো 9এর দাগের অঙ্কতে বলে দিয়েছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা 80 পয়সা হবে, তা লিখি। তাহলে কিছু একটা টাকা ভাও ব্যাংকে জমা করা হয়েছে এবং সুদে আসলে কত টাকা পাওয়া গেছে, 31,492 টাকা 80 পয়সা। তো চলো সুদে আসলে পাওয়া গেছে মানে এর পরিমাণটা বলে দিয়েছে, 31,000 কত বলে দিয়েছে 492, 31,492 টাকা 80 পয়সা, এটা কিন্তু সুদে আসলে পাওয়া গেছে। আসলটা কত জানি না আসল কত, আমি ধরে নিচ্ছি আসল হলো এক্স, ঠিক আছে। আচ্ছা এন মানে সময়টা দেখো কত বলে দিয়েছে 3 বছর, আর সুদের হার মানে আরটা দেখো কত বলে দিয়েছে কিন্তু 8%, ঠিক আছে। তো চলো প্রথমেই দেখো এখানে কি লেখা রয়েছে, এ সমান সমান, যেটা লেখা আছে আমি আগে লিখে দিই, এ সমান সমান 31,492 টাকা 80 পয়সা। এবারে আমরা চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা জানি সেটা কি জানি, সেই সূত্রটা তো হলো এইরকম কিছুটা, দেখো তোমরা সবাই তো এই সূত্রটা জানো। তাহলে দেখো এখানে কি রয়েছে এ, আমরা আর এ লিখবো না, এ সমান সমান কত সেইটাকে লিখবো, এ সমান সমান হলে এইটাকে লিখবো। তাহলে এর জায়গাতে আমরা কি লিখবো, এর জায়গাতে আমরা লিখবো কিন্তু ঠিক আগের অঙ্কটার মতো, এর জায়গাতে আমরা কি লিখবো, পি ইন্টু 1 প্লাস r/100 আর পাওয়ারে লিখবো এন, ঠিক আছে। তাহলে এই হলো, ঠিক আছে। তাহলে আসল টাকাটা জানি না যেহেতু, তাহলে আমাদেরকে এখানে কিন্তু একটু লিখে নিতে হবে, মনে করি আসল কত বলে দেওয়া আছে, বলে তো দেয়নি, আমি ধরে নিয়েছি কি এক্স টাকা, মনে করি আসল হলো এক্স টাকা। তাহলে আমরা পি এর জায়গাতে কত বসাবো কিন্তু এক্স, এক আর এর জায়গাতে কত বসাবো 8 বসাবো, আমরা নিচে বসাবো 100, এখানে এন রয়েছে, এন এর জায়গাতে কত বসাবো, এই দেখো 3 বছর, চলো এখানে 3 বছর লিখবো, আর এইটা যেমন আছে দেখে দেখে টুকে দেবো, ঠিক আছে। এইবারে দেখো এই যে যোগটা রয়েছে, যোগটাকে কি করবো রাফে করে ফেলি,
রাফে দেখো যোগটাকে করে ফেলি। লসাগু কত হবে 100, এর নিচে তো কিছু নেই মানে 1 আছে। এই যে 100-র কোনাকুনিতে দেখো কে রয়েছে 1, গুণ করে দাও কত হবে 100। 1-এর কোনাকুনিতে রয়েছে 8, গুণ করে দাও তাহলে কত হচ্ছে 100 আর 8 গুণ করলে 108, আর এখানে কত 100। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি 108/100। আর এইখানে দেখো পাওয়ারে কত রয়েছে 3 রয়েছে, আর এখানে রয়েছে কত 31,492.80। ঠিক আছে, তাহলে এইবারে দেখো আমরা কি করব, এক্স তারপরে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন। তাহলে দেখো এই যে 108/100 সমান চিহ্নের যদি এই দিকে চলে যায় কি হয়ে যাবে, উল্টে যাবে। তার মানে 31,492.80 যেই সমান চিহ্ন এদিকে যেমন আছে এবার 108/100 সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হবে, উল্টে যাবে, অর্থাৎ 100/108। যেহেতু মাথায় 3 রয়েছে পাওয়ারে তাই জন্য এটাকে আমরা কি লিখবো, 3 বার লিখবো। ঠিক আছে, কবার লিখবো, 3 বার। আবার দেখো এখানে আমরা লিখবো। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে 3 বার কেন লিখলাম। দশমিক তুলে দিই, 1 বসাই, দশমিকের পর যেহেতু দুটো সংখ্যা, দুটো শূন্য বসাবো। এই যে দেখো দুটো সংখ্যা বলে দুটো শূন্য, বোঝা গেল। নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য কাটবো, নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য কাটবো। এবারে ডাইরেক্ট আমরা কাটাকুটি করব 108 দিয়ে এই পুরো সংখ্যাটাকে। 108 দিয়ে 108কে ভাগ করলে 1 হবে, আর 108 দিয়ে এবার এই পুরোটাকে কাটবো। দেখো পুরোটা কত রয়েছে, 3 1 4 9 2 4 9 2 8। বুঝতে পারলে তো, পুরোটাকে কাটবো। কত দিয়ে ভাগ করব, 108 দিয়ে। তাহলে 108 দুগুণে কত হবে, 216। এখানে করলে হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 8, এখানে করলে হবে 9, ওপর থেকে নামবে কত 9। আচ্ছা 108 9তে কত হয় দেখি, 108 9তে 9 8 72, 9 9। তাহলে দেখো এখানে হচ্ছে কত 9 972। তাহলে এখানে হচ্ছে 7 1, ওপর থেকে কে নামবে, ওপর থেকে নামবে 2। 108 108 বিয়োগ করলে এখানে কত হচ্ছে 4, একটা এখানে চলে আসবে কত হচ্ছে 6, ওপর থেকে নামবে 8। তাহলে এবারে দেখি 108 আর 6তে দেখি কত হয়, 6 8 48, 6 6। তাহলে 6তে হচ্ছে কত 648, তাই তো। তাহলে দেখো আমরা এখানে কাটাকুটি করে কত পেলাম, মানে ভাগ করে 2916। তাহলে এই পুরোটাকে যদি আমি ভাগ করি না 108 দিয়ে, তাহলে আমরা কত পাবো, 2916। আশা করি বুঝতে পারলে। চলো এবার এই ভাগটাকে মুছে দিই। এইবারে দেখো আবার 108 দিয়ে আমরা কিন্তু এইটাকে ভাগ করব, 2916কে। 2916কে আবার আমরা ভাগ করব কত দিয়ে, 108 দিয়ে। তাহলে 108 দুগুণে কত হবে, 216। বিয়োগ করলে এখানে যদি 1 ধরে নিই তাহলে হবে কত 5, একটা যদি এখানে চলে আসে 2 7, ওপর থেকে হচ্ছে 6। তাহলে 108 আর 7-এ কত হবে 56, 7 1 7, এই তো হয়ে গেল। 7-এ কত হচ্ছে 756। ঠিক আছে, সরি 756 এখানে হবে, সরি 756। তাহলে আমরা কত পাচ্ছি 27। এইটাকে যদি আমি ভাগ করি তাহলে কত পাবো, পাবো কিন্তু 27। এই 108 দিয়ে যদি আমি কাটি, 108 দিয়ে 108কে ভাগ করলে 1, আর এইটাকে ভাগ করে কত পেলাম 27। এবারে দেখো এখানে কত রয়েছে 27 আর 108। সর্বদা মনে রাখবে 27 4-এ হয় কত 108, তাই তো। তাহলে দেখো 27 1 27, 27 4-এ 108। ওকে, আবার দেখো কাটবো 4 1 4, 4 25-এ 100। তাহলে দেখো এখানে এক্সের মান আমরা কত পাচ্ছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। 25 আর 100-তে কত হচ্ছে 2500, আর 10 গুণ করলে কত হবে 25,000। তাহলে এই হয়ে গেল আমাদের এক্সের মান। এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম, আসল। তাহলে আমাদের নির্ণেয় আসলটা কত হয়ে যাবে, হবে কিন্তু 25,000। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমরা লিখে নেবে উত্তর বলে লিখবে নির্ণেয় আসল। নির্ণেয় আসল কত হচ্ছে 25,000 টাকা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা। 10-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। বলে দিয়েছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। আচ্ছা চলো ব্যাপারটা একটু ভালো করে বোঝা যাক। ভাবো আমার কাছে 12,000 টাকা আছে। আমার কাছে কত টাকা রয়েছে, 12,000 টাকা রয়েছে। এই 12,000 টাকা নিয়ে
আমি এমন একটা ব্যাংকে গেলাম যেখানে চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে, তো সেইখানে আমি সুদ বেশি পাবো, নাকি আমি অন্য যদি আরেকটা ব্যাংকে যাই যেখানে সরল সুদ দিচ্ছে সেইখানে আমি সুদ বেশি পাবো? কোথায় গেলে আমি সুদ বেশি পাবো? দুটো ব্যাংক রয়েছে, একটা ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে, আরেকটা ব্যাংকে সরল সুদের হারে সুদ দিচ্ছে। তাহলে কোথায় গেলে আমি ইন্টারেস্ট বেশি পাবো সেটাই কিন্তু অঙ্কের মধ্যে জানতে চেয়েছে। তাহলে চলো দেখি, প্রথমে আমি যে ব্যাংকটায় যাব সেই ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে, এটাকে আমি ভেবে নেব। ঠিক আছে, তাহলে আমি চক্রবৃদ্ধি সুদে যে সূত্রটা লিখতে হয় সেই সূত্রটাকে আমি আগে দেখো এখানে লিখে ফেলি। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সূত্রটা লিখতে হয় সেই সূত্রটাকে দেখো আমি আগে এখানে লিখে ফেলি। তারপরে দেখো আমি এ মানে কত, পি মানে কত, আর মানে কত, এন মানে কত সেইগুলো দেখি। আচ্ছা, এটা বের করতে হবে। আমার কাছে মোট টাকা মানে আসল টাকা কত রয়েছে? 12,000 টাকা। এটা হলো কি আসল টাকা। এইটা আমি কোন ব্যাংকে প্রথমে রাখতে চলেছি? যে ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদ দেয় সেই ব্যাংকে যদি রাখি তাহলে কত হবে? দেখো এখানে টাইমটা দেখো বলে দিয়েছে কত, 2 বছর। খুব ভালো করে দেখবে, টাইমটা দেখো বলে দিয়েছে 2 বছর। আর দেখবে সুদের হার কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 7.5%। ঠিক আছে, তাহলে দেখি আমি যদি 12,000 টাকা কোনো ব্যাংকে জমা রাখি তাহলে সুদ কত পাবো। তাহলে দেখো এ সমান সমান পি এর জায়গাতে আমি কত বসাবো? বসাবো 12,000, কারণ দেখো এই দেখো পি এর মান কত, 12,000। এক প্লাস আর এর জায়গাতে কত বসাবো? এই দেখো 7.5, আর নিচে দেখো কত রয়েছে 100, আর এন এর জায়গাতে কত লিখবো? 2 লিখবো, তাই না? চলো এইবারে আমরা কি করব বলো তো? যোগ করব। তাহলে যোগ করবার আগে আমরা আরেকটা কাজ করব। কি বলতো সেই কাজটা? দশমিকটাকে না তুলে দেবো। দেখো 7.5 আর নিচে কত রয়েছে? 100। তাহলে দেখো আমি যদি দশমিক তুলে দিই তাহলে দেখো দশমিকের পরে কটা সংখ্যা? এই দিকে একটাই মাত্র সংখ্যা, সেটা হলো 5। তাহলে একটা সংখ্যার জন্য একটা শূন্য বসাবো। এখানে 2 যেমন আছে লিখবো। এইবারে চলো আমরা এই যোগটাকে রাফে কোথাও করি, দেখি রাফে যোগ করে কত হচ্ছে। দেখো এখানে রয়েছে, দেখো 1 প্লাস কত রয়েছে? 75/1000। দশমিক কিন্তু আমি দিচ্ছি না, তুলে দিয়েছি। তাহলে লসাগু কত হবে? 1000। এর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে দেখো এই 1000-এর সঙ্গে 1কে গুণ করব, কত হবে? 1000-1কে 1000। আর এই 1-এর সঙ্গে 75কে গুণ করব, কত হবে? 75-1কে 75। তাহলে আমরা পাচ্ছি কত? 1075/1000, তাই তো? তাহলে চলো এটাকে আমরা এখানে বসাই, তাহলে দেখি কত হচ্ছে। এ সমান সমান 12,000। তাহলে দেখো এখানে 12,000, এটাকে তাহলে আমরা যোগ করে কত পেলাম? পেলাম কিন্তু 1075/1000। ঠিক আছে, এখানে পাওয়ারে যেমন 2 আছে। এবারে এটাকে আমরা কীরকমভাবে লিখবো দেখো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো 1075/1000, মাথায় যেহেতু 2 আছে আমি তাহলে এটাকে দুবার লিখবো। 1075/1000। আবার দেখো লিখবো আমরা এই যে 1075 কত লিখবো? 1000। বোঝা গেল? দুবার লিখলাম কেন? কারণ পাওয়ারটা 2 আছে বলে। এবার কাটাকুটি করবো। দেখো নিচে 3টে শূন্য কাটবো, উপরে 3টে শূন্যকে আমরা কেটে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এ সমান সমান কত পাবো? তাহলে দেখো এবারে আমরা গুণ করি। দেখো এইটাকে আর এইটাকে আমরা প্রথমে গুণ করি, করে দেখি কত হচ্ছে। দেখো 1075 আর 1075। তাহলে দেখো 1075 আর 1075কে যদি আমরা প্রথমে গুণ করি তাহলে দেখি কত হচ্ছে। 5 5 25, 5 হাতে রয়েছে 2, 5 7 35, আর 2 কত হবে? 37। আবার দেখো 5 1 হবে 5। ঠিক আছে, এবার 7 দিয়ে গুণ করবো। 7 5 35, 5 হাতে কত রয়েছে? 3, 7 7 49, 7 3 কত হবে? হবে কিন্তু 52। আবার দেখো 7 1 কত হবে? 7। ঠিক আছে, শূন্য দিয়ে যদি আমি গুণ করি, 4 জনকে গুণ করলে হবে 4টে শূন্য। তারপরে দেখবে 1 দিয়ে যদি আমি গুণ করি, 5 7 0 1। তাহলে দেখো আমি কি পাচ্ছি এখানে? পেলাম কিন্তু 5। আচ্ছা, 5 আর 7 12, 2 হাতে আছে 1, এখানে হবে কত? 6। 5 এখানে 15, 5 হাতে আছে 1, 7 7 14 আর 15 হাতে আছে 1, আর এখানে 1। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু এই সংখ্যাটা। ঠিক আছে, এবারে এইটার সাথে আমরা কাকে গুণ করব? কিন্তু এই 12কে। চলো 12কে যদি গুণ করি তাহলে দেখি তো কত হচ্ছে। 2 5 10 শূন্য হাতে আছে 1, 2 2 4 আর 1 5, 2 6 12 হাতে আছে 1, 2 5 10 আর 1 11 1 আবার হাতে রয়েছে 1, আবার 2 5 10 আর হাতে 1, 11 1 হাতে রয়েছে 1। তারপরে দেখো 2 1 2 আর 1 3, আবার 2 1 2।
আবার একইভাবে আমি যদি 1 দিয়ে করি তাহলে কত হবে 5 2 6 5 5 1 1, তাহলে আমরা পাচ্ছি কত 5 5 10 শূন্য হাতে আছে 1, তাহলে 5 আবার এখানে 6 আর 1 কত হবে 7, 5 আর 1 6, 3 আর 5 কত হচ্ছে 8, আর এখানে 3 আর এখানে 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, খুব ভালো করে তোমরা যদি দেখো আমরা এখানে পেলাম যেটা, সেটাকে আমি আগে লিখি এখানে 1 3 8 6 1 3 8 6 7 5 আবার দুটো শূন্য, তাই তো। আর দেখো এখানে নিচে কত রয়েছে 1000 রয়েছে, এখানে আমরা বসাবো কত 1000, নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কাটবো। এইবারে আমরা এর মানটাকে লিখবো খুব ভালো করে, তাহলে দেখো 1 3 8 6 7 5 যেমন আছে লিখলাম। এবারে দেখো নিচে রয়েছে 10, মানে কি 10 দিয়ে ভাগ হলে দশমিক কোন দিকে আসে, এই দিকে আসে, ঠিক আছে, বাঁ দিকে আসে। আচ্ছা এখানে তো কোথাও দশমিক নেই, তার মানে কোথায় আছে আমি ধরে নেব দশমিক এইখানে আছে। তাহলে যেহেতু এখানে নিচে একটা শূন্য, এক ঘর, এই একটা ঘর টপকে দশমিকটা এইখানে এসে বসবে, ঠিক আছে, এইরকম জায়গাতে এসে বসবে দশমিকটা টপকে এসে। তাহলে বুঝতে পারলে কি হলো, দশমিকটা কোথায় বসবে কিন্তু এই জায়গাটাতে। তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। চলো এবারে আমরা এই জায়গাটাকে মুছে দিই, পুরো মুছে দিয়ে দেখি। আচ্ছা তাহলে দেখো আমরা এখানে এ পেলাম মানে কি সুদে আসলে কত টাকা, সুদে আসলে পেলাম 13,867 টাকা 50 পয়সা। তাহলে আমি যদি কোনো ব্যাংকে, ভাবো এমন একটা ব্যাংক আছে যে ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে, এরকম কোনো ব্যাংকে গিয়ে আমি যদি 12,000 টাকা রাখি 2 বছরের জন্য, তাহলে আমি সেখান থেকে সুদে আসলে কত টাকা পাবো কিন্তু 13,867 টাকা 50 পয়সা। তাহলে আমি সুদ কতটুকুনি পেলাম, মানে ইন্টারেস্ট আমি কতটুকুনি পেলাম বলো তো। তাহলে শুধু আমি যদি ইন্টারেস্ট কতটুকুনি পেলাম এটা যদি বার করি, তাহলে দেখো এখানে কত হবে, তো ভালো করে দেখবে। আমি যদি শুধু এইটুকুনি লিখি, অতএব চক্রবৃদ্ধি সুদ আমি যদি লিখি, আচ্ছা আমি এই জায়গাটাতে লিখছি, অতএব চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে দেখো আমি সুদে আসলে পাচ্ছি কত 13,800, কত পাচ্ছি 13,867 টাকা 50 পয়সা। আর আমি রেখেছিলাম কত, রেখেছিলাম কিন্তু 12,000 টাকা, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা যদি এবার বিয়োগ করি তাহলেই আমরা পেয়ে যাব তাহলে চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো আমি এখানে বিয়োগটা করছি, তাহলে এখানে তোমরা দেখবে যদি বিয়োগটা আমি করি, তাহলে দেখো এখানে কত টাকা হচ্ছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো 5 যেমন আছে বসে যাবে, 7 বসে যাবে, 6 বসে যাবে, 8 বসে যাবে, 1, তাহলে কত হচ্ছে 1867। খুব ভালো করে দেখো 1867 টাকা 50 পয়সা। তাহলে আমি যদি কোনো ব্যাংকে টাকা রাখি, যে ব্যাংকে, খুব ভালো করে শুনবে, চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে, এরকম যদি কোনো ব্যাংকে আমি টাকা রাখি 12,000 টাকা, তাহলে আমি সেখান থেকে ইন্টারেস্ট পাবো কত 1867 টাকা 50 পয়সা। বোঝা গেল। এবারে কি বলছে, এই 12,000 টাকাটাকে আমি যদি এমন একটা ব্যাংকে রাখি যেখানে চক্রবৃদ্ধি নয়, যেখানে সরল সুদ দিচ্ছে, সেই রকম কোনো ব্যাংকে রাখি, তাহলে আমি কত টাকা ইন্টারেস্ট পাবো। বোঝা গেল। তাহলে এবার আমাদেরকে বের করতে হবে এই 12,000 টাকাকেই আমি যদি অন্য কোনো ব্যাংকে রাখি যেখানে সরল সুদের হারে ইন্টারেস্ট দেয়, সেই রকম যদি কোথাও রাখি তাহলে আমি কত পাবো। তাহলে চলো আমরা দেখি সরল সুদের হার যদি আমি করি। আমি দেখো এখানে লিখে রাখছি, হেডিং দিচ্ছি সরল সুদের হার, ঠিক আছে, সরল সুদের হার। প্রথমে আমি এরকম হেডিংটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। তাহলে সরল সুদের হার আই সমান সমান আমরা কি জানি, PTR/100, PTR/100। তাহলে বলো তো আই মানে কত, আই মানে তো জানি না, ওটাই বের করতে হবে। আই মানে তো বের করতে হবে পি, মানে আমি আসল টাকা কত টাকা জমা রাখবো 12,000 টাকা, সুদের হার কত হবে 7.5%, আর টিটা মানে সময়টা কত হবে 2 বছর, ঠিক আছে। তাহলে চলো আমি মানগুলোকে যদি বসাই, আমি এটা অঙ্কটাকে আমরা আলাদা করে ফেলি, ঠিক আছে। তাহলে দেখি তো কত হবে। তাহলে দেখো পি এর জায়গায় বসাবো কত 12,000, টি এর জায়গায় বসাবো কত 2, আর এর জায়গায় বসাবো কত 7.5, নিচে বসাবো কত 100, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি দশমিকটাকে তুলে দিই, তাহলে দেখো দশমিকের পরে যেহেতু এবারে একটাই মাত্র সংখ্যা, তাহলে একটা শূন্য বসাবো, ঠিক আছে। তাহলে দেখি এবারে কত হচ্ছে, নিচে 3টে শূন্য, ওপরে 3টে শূন্য, কেটে গেল, শেষ। তাহলে 75 দুগুণে কত হয় 150, 150 আর 12কে যদি আমি গুণ করি তাহলে আমরা কত পাবো 1800। তাহলে বোঝা গেল, তাহলে আমরা ইন্টারেস্ট কত পেলাম 1800। তাহলে এবারে খুব ভালো করে দেখো, যদি
আমি প্রথম যে ব্যাংকে টাকা রেখেছিলাম সেই ব্যাংকে কত মানে কীরকমভাবে ইন্টারেস্ট দিচ্ছিল, কীরকমভাবে সুদ দিচ্ছিল, চক্রবৃদ্ধি সুদের হারে। খুব ভালো করে মনে রাখবে কিন্তু, চক্রবৃদ্ধি সুদের হারে। তখন আমি ইন্টারেস্ট কত পাচ্ছিলাম বলো তো? 1867 টাকা 50 পয়সা। কিন্তু আমি যদি ব্যাংক চেঞ্জ করে এরকম কোনো ব্যাংকে চলে যাই যেখানে সরল সুদের হারে ইন্টারেস্ট দেবে, সরল সুদের হারে, সেইখানে গেলে আমি ইন্টারেস্ট কত পাবো? 1800 টাকা। এবারে তোমরাই আমাকে বলো কোথায় গেলে বেশি ইন্টারেস্ট পাবো, তোমরাই বলো। অবশ্যই যেখানে চক্রবৃদ্ধি সুদের হারে সুদ দিচ্ছে সেখানে পাচ্ছি 1867, আর এখানে পাচ্ছি তো 1800, তাই না? তাহলে এখানে কম পাচ্ছি, এখানে বেশি পাচ্ছি। তাহলে কতটা বেশি পাচ্ছি, মানে এটার সঙ্গে এটার পার্থক্য কতটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে চলো এখানে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে এখানে আমরা লিখব, কি লিখব তাহলে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, তার মানে দুটোর মধ্যে পার্থক্য বের করতে গেলে আমাকে কি করতে হবে? এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। চক্রবৃদ্ধিতে গেলে আমি ইন্টারেস্ট পাচ্ছি 1867 টাকা 50 পয়সা, আর আমি যদি সরল সুদের হারে গিয়ে ইন্টারেস্ট নিতে চাই তাহলে আমি পাবো কত? 1800 টাকা। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কতটা? পার্থক্য হলো, যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত? 67 টাকা 50 পয়সা। যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 67 টাকা 50 পয়সা। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 11 দাগের অঙ্কটা। দেখো 11 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে? 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করি। ঠিক আগের অঙ্কের মতো ভাবো, 10,000 টাকা তুমি এমন একটা ব্যাংকে রাখলে যেখানে চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে, আবার ওই 10,000 টাকাকে তুমি যদি অন্য কোনো ব্যাংকে রাখো যেখানে সরল সুদের হারে সুদ দিচ্ছে, তো এই দুটো ব্যাংকের সুদের মধ্যে পার্থক্য কত হবে, মানে কোথায় টাকা রাখলে আমি বেশি সুদ পাবো। 12,000 টাকা, 10,000 টাকা যেটা রয়েছে বলে দিয়েছে, 10,000 টাকাকে আমি যদি চক্রবৃদ্ধি সুদ যে ব্যাংকে দিচ্ছে সেখানে রাখলে বেশি সুদ পাবো, নাকি সরল সুদ যেখানে দিচ্ছে সেখানে রাখলে বেশি ইন্টারেস্ট পাবো, সেটাই জানতে চেয়েছে। ঠিক আগের অঙ্কের মতো একইভাবে তোমরা করবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সেটাকে আমি আগে লিখে ফেলি এখানে। এই হলো চক্রবৃদ্ধি সুদের যে সূত্র, সেটাকে আমি আগে এখানে লিখে ফেললাম। তাহলে দেখো এর মান আমরা কেউ জানি না, ঠিক আছে। পি এর মানটা আমরা জানি, আসল টাকাটা কত টাকা আমি ব্যাংকে রাখতে চাই? 10,000 টাকা। টাইমটা কত? এনটা কত? 3 বছর। আর দেখবে সুদের হারটা কত বলে দিয়েছে, মানে রেট অফ ইন্টারেস্ট দেখবে বলে দিয়েছে কিন্তু 5%, অর্থাৎ আর সমান সমান কত হবে? 5%। এবার চলো আমরা এখানে মানগুলোকে বসিয়ে ফেলি। তাহলে দেখো পি এর জায়গাতে আমরা কত বসাবো কিন্তু 10,000। তারপরে এখানে 1 আর এর জায়গাতে কত বসাবো? আর মানে হলো 5। নিচে আমরা কত বসাবো? 100। এন এর জায়গাতে কত বসাবো কিন্তু 3 বছর, ঠিক আছে। তারপরে খুব ভালো করে দেখবে 10,000 যেমন আছে। এবার এটাকে আমরা যোগ করব, এই যে 1 প্লাস কত রয়েছে দেখো 5/100, এটাকে আমরা চলো যোগ করি। 1 প্লাস 5/100 এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? লসাগু হবে 100, এর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে দেখো 100-র সঙ্গে 1কে আমরা গুণ করি, 101-কে 100, আর এই 1-এর সঙ্গে 5কে গুণ করি, 5-1-কে 5, তাহলে আমরা কত পাচ্ছি? 105/100। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 105/100। পাওয়ারে দেখো কত রয়েছে? 3 যেমন আছে আমরা এখানে বসিয়ে দেব। এইবারে খুব ভালো করে দেখো, এ সমান সমান, তাহলে 10,000 যেমন আছে, ঠিক আছে। এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন। 105/100-কে 3 বার লিখবো, যেহেতু এখানে পাওয়ার 3 রয়েছে। 105/100, ঠিক আছে। আবার দেখো আমরা এখানে কত লিখবো? 105/100। আবার দেখো এখানে আমরা কত লিখবো? 105/100, ঠিক আছে। তাহলে এবারে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে, দেখো এবার আমরা কাটাকুটি করব, নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কাটবো। আবার দেখো এখানে নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্যকে কাটবো। এবারে চলো আমরা গুণ করব। কাকে কাকে গুণ করব খুব ভালো করে কিন্তু তোমরা দেখো। তো এই অংশটাকে আমি আগে মুছে দিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো প্রথমে আমরা গুণ করবো এই 105 আর 105-কে। তাহলে দেখি 105 আর 105-কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 5×5 = 25, 5×1-কে 5, 5×1-কে 5। তারপরে দেখো আবার শূন্য দিয়ে গুণ করলে হবে 3টে শূন্য,
আবার এখানে দেখো কত হবে, 1 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে এখানে হবে 5 0 1। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 2, 5 5 10 0 হাতে আছে 1, এই হচ্ছে। তার সঙ্গে আবার এই 105কে গুণ করব। তাহলে দেখো এখানে আমরা কত পেয়েছি, যেটা পেলাম তার সঙ্গে আমরা কাকে গুণ করব, 105কে। তাহলে দেখো গুণ করলে এখানে আমরা কত পাবো, তাহলে দেখো এখানে গুণ করলে পাবো কত, 5 5 25 5 হাতে রয়েছে 2, 5 2 10 আর 2 12, 2 আবার হাতে আছে 1 আছে, একটা এখানে বসে যাবে, 5 1 5, 5 1 5। শূন্য দিয়ে গুণ করলে কটা শূন্য হবে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। তাহলে এবারে দেখো 1 দিয়ে যদি আমরা গুণ করি 5 2 0 1 1, তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 6, এখানে হচ্ছে কত 7 5, এইটা পাচ্ছি। এবারে এর সঙ্গে আমরা কাকে গুণ করবো, 1কে গুণ করলে আর কি হবে, এটাই বসে যাবে, তাই না? তাহলে আমরা দেখো এখানে অ্যান্সার কত পেলাম বলো তো, আমরা এখানে অ্যান্সার পেলাম কিন্তু 1 1 5 7 6 2 5, আর দেখো নিচে এখানে কত রয়েছে 100। তাহলে আমরা কি করব, নিচে লিখবো কত 100। তাহলে আমরা এর মান কত পাচ্ছি বলো তো, খুব ভালো করে দেখবে, 1 1 5 7 6 2 5। আচ্ছা এখানে কোথাও দশমিক নেই, মানে আমি ধরে নেব দশমিক এইখানে রয়েছে। আচ্ছা 100 দাগের নিচে রয়েছে, মানে ভাগ হলে দশমিক এই দিকে আসবে, মানে বাঁ দিকে আসবে। ক ঘর আসবে, যেহেতু দেখো দুটো শূন্য 2 ঘর, অর্থাৎ এই দুটো ঘর টপকে দশমিকটা কোথায় আসবে, এইখানে আসবে, ঠিক আছে? এরকম জায়গাতে এসে বসবে। তাহলে চলো আমি এই জায়গাটাকে কি করব, মুছে দিই, এই যে বোঝা গেল। তাহলে আমরা দেখো কত পেলাম বলো তো, আমি যদি 10,000 টাকা কোনো ব্যাংকে রাখি, যে ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদ দেয়, যে ব্যাংকে কি বললাম চক্রবৃদ্ধি হারে সুদ দেয়, এরকম যদি কোনো ব্যাংকে আমি 10,000 টাকা রাখি 3 বছরের জন্য, তাহলে আমি সুদে আসলে কত টাকা পাবো, সুদে আসলে পাবো কিন্তু 10,000 টাকা রেখে আমি পাবো কিন্তু 11,500। খুব ভালো করে দেখবে, 11,576 টাকা 25 পয়সা, এই আমি কিন্তু পাবো। তাহলে 10,000 রেখে পাচ্ছি 11,576 টাকা 25 পয়সা। তাহলে আমি ইন্টারেস্ট কত পাচ্ছি, মানে সুদ কত পাচ্ছি দেখি তো। তাহলে আমি এখানে কি লিখবো, অতএব চক্রবৃদ্ধি সুদ বলে আমি লিখবো চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখি আমি চক্রবৃদ্ধি সুদটা কত পাচ্ছি, তাহলে সুদ আসল থেকে অর্থাৎ 11,576 টাকা 25 পয়সা থেকে আমি বিয়োগ করব যে টাকাটা আমি আসল টাকাটা রেখেছিলাম, অর্থাৎ 10,000 টাকা। বিয়োগ করলেই আমি পেয়ে যাব। তাহলে দেখি বিয়োগ করলে কত হচ্ছে, হচ্ছে কিন্তু এই তো, আমি যদি এই জায়গাটা থেকে মুছে করি তাহলে দেখো, তাহলে আমরা পাবো 10,000 টাকা তো আমি রেখেছিলাম, তাহলে দেখো আমি কত টাকা পাবো, পাবো কিন্তু 25, আর এখানে হচ্ছে 6 7 5 1, 1,576 টাকা 25 পয়সা, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে পেলাম কত, 1,576 টাকা 25 পয়সা, ঠিক আছে? এই টাকাটা আমি কি পাচ্ছি, চক্রবৃদ্ধি সুদ। যে ব্যাংকে চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে সেই ব্যাংকে যদি আমি টাকা রাখি তাহলে আমি এই সুদটা পাবো। এইবারে আমাকে দেখতে হবে এই 10,000 টাকা আমি যদি অন্য কোনো ব্যাংকে রাখি যেখানে সরল সুদ দিচ্ছে, সেইখানে এরকম যদি কোনো ব্যাংকে রাখি তাহলে আমি ইন্টারেস্ট কত পাবো, মানে সরল সুদ কত পাবো। তাহলে দেখো সরল সুদ, তাহলে আমি এখান থেকে আগে দাগ কেটে আলাদা করে নিই। তাহলে সরল সুদ নির্ণয় করবার সূত্র কি, আই সমান সমান কি জানি আমরা, PTR/100। তাহলে আই এর মান তো আমাকে বের করতে হবে, আমি তো জানি না। পি এর মানটা কিন্তু আমরা জানি কত, 10,000, ঠিক আছে? এবারে দেখো টি এর মানটা দেখো কত, আমরা জানি 3 বছর, আর এর মান কত আমরা জানি 5%, তাই তো? তাহলে চলো এখানে আমরা এবারে আই সমান সমান পি এর জায়গাতে আমি কত লিখবো, লিখবো কিন্তু 10,000। টি এর জায়গাতে কত লিখবো, টি এর জায়গাতে লিখবো 3, আর এর জায়গাতে 5, আর এখানে লিখবো 100। তাহলে কাটাকুটি করি, দুটো শূন্য কেটে যাবে। তাহলে আমরা এখানে আই সমান সমান কত পাচ্ছি, আই সমান সমান পাচ্ছি কিন্তু 100, আর 3 কত 300, 300 আর 5 হবে 1,500। তাহলে বোঝা গেল। তাহলে আমি যদি সরল সুদের হারে ইন্টারেস্ট পাই তাহলে আমি ইন্টারেস্ট পাবো 1,500, আর আমি যদি চক্রবৃদ্ধি সুদের হারে ইন্টারেস্ট পাই তাহলে আমি ইন্টারেস্ট পাবো 1,576 টাকা 25 পয়সা, আর এখানে হলে পাবো 1,500 টাকা। তাহলে কোথায় বেশি পাবো, চক্রবৃদ্ধিতে বেশি পাবো, সরল সুদে কম পাবো। দুজনের মধ্যে পার্থক্য কতটা, মানে কোনটায় বেশি পাবো, এটাই বেশি পাবো, কতটা বেশি পাবো বের করতে গেলে বিয়োগ করতে হবে, বা এদের দুজনের মধ্যে পার্থক্য কতটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, এদের দুজনকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে এরকমভাবে উত্তর লিখব যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য,
সরল সুদের পার্থক্য বের করব আমরা। তাহলে কি করব দেখো, এখানে আমরা চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি কত, 1576.25, সেখান থেকে আমরা বিয়োগ করব। এখানে দেখো আমরা কত পাচ্ছি, সরল সুদটা পাচ্ছি 1500। তাহলে দেখবে কত হচ্ছে, আমি যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এখানে হবে প্রথমত তো 25 বসে যাবে, 0.25টাও তো বসেই যাবে, তারপরে 6 বসে যাবে, 7 বসে যাবে, 76 টাকা 25 পয়সা। 76 টাকা 25 পয়সা। তাহলে এখানে আমরা কি লিখবো, টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে।